আমি বললাম, বলো তারপর। রিজুদা আবার বলতে শুরু করলো, আর একজন বেয়ারার জিম্মায় একটা বেতের বাস্কেট, তার মধ্যে নানা রকম খাবার দাবার, জলের এবং অন্যান্য জিনিসের বোতল। অন্য একজন বেয়ারা দাঁড়িয়ে আছে একটা সাটিনের ওয়ার পরানো লেপ নিয়ে। আমি তো দেখে বললাম, এ কি ব্যাপার? কেন, সঙ্গে যাবে? বরাবর শিকারের সঙ্গে যায়। আমি বললাম, মাচাতে তো আপনার আর আমার দুজনের বসার জায়গাই হবে না, এত কিছু। উনি বললেন, সারা রাত থাকতে হতে পারে তো। আমি বললাম, তা হতে পারে যদি বাঘকে ঘায়েল করেন। অত কাছ থেকে গুলি করলে বাঘের ওইখানেই পড়ে থাকার কথা, দুটো ওয়েপনের দরকার নেই। তারপর বললাম, এর মধ্যে কোনটা আপনার হাতের, মানে কোনটাতে আপনি ভালো মারেন? উনি বললেন, হার্বিভোরাস মানে তৃণভোজী জানোয়ার মারি শটগানে, আর কার্নিভোরাস অর্থাৎ মাংসভোজী মারি রাইফেলে। অনেক শিকারী দেখেছি জীবনে, এমন শুনিনি কখনো, বুঝলি রুদ্র। আবারও বললাম, আপনার গুলি কোনটাতে বেশি লাগে, মানে মিস কম কিসে হয়? উনি বললেন, জীবনে মিস হয়নি, মিস হবে কেন? আমি হতাশ হলাম। নিজের বা জেঠুমনির কোনো বন্দুক রাইফেল সঙ্গে আনলে ভালো করতাম, ব্যাপারটা যে এমন দাঁড়াবে ভাবিনি। ভেবেছিলাম মাচায় বসে টর্চ দেখাবো, ঠিক করে চিতা আসবে, ব্যানার্জি সাহেব গুলি করবেন, খেলা শেষ। যাই হোক, এখন যা হবার তা হয়ে গেছে। এ লোকের হাতে দুটি অস্ত্র দেওয়া আরও সাংঘাতিক, আমাকেই না মেরে বসেন। তাই বললাম, একটা ওয়েপন নিন, আর বেয়ার নেসেসিটিস যা তাই। ঠিক আছে বলে মাচায় ওঠার আগে উনি শর্ট গানটা নিলেন, আর জলের বোতল। আমি টর্চ নিলাম 5 ব্যাটারির। আগে উনি উঠলেন মাচায়, তারপর আমি। লেপ টেপ ফেরত পাঠালাম। ওর লোকদের বললাম যে গুলির শব্দ শুনেই যেন কাছে না আসে, যদি পরপর 3টে গুলির শব্দ হয় তাহলে হ্যাজাক নিয়ে, জিপ নিয়ে, লোকজন নিয়ে যেন আসে, পায়ে হেঁটে কেউই আসবে না। তখনও দিনের আলো দিব্যি ছিল, আদিগন্ত সবুজ ছোপ ছোপ চায়ের ঝোপ, মাঝে মাঝে হাত ছড়ানো সুন্দর সব শেড ট্রি। চায়ের গালিচা গড়িয়ে গড়িয়ে মিশেছে দূরের নগাধিরাজ হিমালয়ের পায়ে, মাঝে তিস্তা তার শীতের গৈরিক পোশাকে টান টান। বড় ভালো লাগে এই তিস্তাকে আমার। ব্রহ্মপুত্র আর তিস্তার মতো সুন্দর ও ব্যক্তিত্ব সম্পন্ন ভদ্রলোক খুব কমই দেখেছি। জানিস তো, এরা দুজনেই পুরুষ, এরা নদী নয়। পশ্চিমের আকাশে সন্ধ্যা তারার নরম সবুজ চোখ জ্বলে উঠল জঙ্গলে, আলো পড়া সম্বরের চোখের মতোই। অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে শীতও এসে দু কাঁধ আর ঘাড়ের পেছনে তার দুহাত জড়াবে। জার্কিনের কলারটা তুলে দিলাম। বুক পকেটে পাইপটা উল্টো করে রেখেছি, এখন আর পাইপ খাওয়ার উপায় নেই। হঠাৎ প্লান্টার ব্যানার্জি তার চামড়ার বোতাম লাগানো মোহায়েরের কোটের পকেট থেকে কি একটা বড়ি বের করে ওয়াটার বটল থেকে জল ঢেলে খেয়ে ফেললেন। খেয়েই আমার দিকে চেয়ে বললেন, আর একটা খাই। আমি অবাক হয়ে শুধলাম, কি? কোরামিন, সিরিয়াস গলায় বললেন ব্যানার্জি সাহেব। আমি কাঁদবো না হাসবো ভেবে পেলাম না। কিছু বলার আগেই উনি বললেন, আমার নার্ভ যথেষ্ট স্ট্রং নয়, কঠিন কঠিন অ্যাডভেঞ্চারাস কাজ করার আগে আমি কোরামিন খাই। বিয়ে করতে যাওয়ার দিনও একটা খেয়েছিলাম। আমি চুপ করেই থাকলাম। বললাম, কথা বলবেন না, মাচায় বসে কথা বলা একেবারেই বারণ। তখন তিনি সোনার সিগারেট কেস বের করে রনসনের গ্যাস লাইটার থেকে আগুন জ্বালাবার চেষ্টা করতে আমি বললাম, একদম না। ভদ্রলোক আমার হৃদয়হীনতায় ব্যথিত হলেন। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, দেখছেন না আমিও পাইপ খাচ্ছি না। উনি বললেন, তারপরেই বললেন, বাঘের কোন জায়গায় গুলি করব? বিরক্ত হয়ে আমি বললাম, এসব আগে জিজ্ঞেস করেননি কেন? তারপর বললাম, মুখোমুখি গুলি করলে বুকে অথবা দু চোখের মাঝ বরাবর করবেন, তবে মুখোমুখি গুলি না করারই চেষ্টা করবেন। বাঘ মাথা নিচু করে থাকলে ঘাড়ে গুলি করতে পারেন। সবচেয়ে ভালো সাইড ওয়াইজ, বাঘের পা যেখানে বুকের সঙ্গে মিশেছে সেখানে অ্যাঙ্গুলার শট নেওয়া। মাচা থেকে মারলে শট অ্যাঙ্গুলারই হবে। সমান লেভেলে থাকলে বুকে মারতে পারেন, কিন্তু পেটে বা বুকের পেছনে কোনো জায়গায় একদমই নয়। কেন নয়? ব্যানার্জি সাহেব আবার প্রশ্ন করলেন। আমি বললাম, পরে বলবো, এখন একেবারে কথা বলবেন না, নড়াচড়া করবেন না, একদম চুপচাপ থাকুন। অনেকক্ষণ সময় গেল, সন্ধেও হয়ে এলো। দূরের পুলি লাইন থেকে সাঁওতালদের মাদলের আওয়াজ আর গানের সুর ভেসে আসতে লাগলো। আলো থাকতে চিতা এলে ভালো হতো, কিন্তু সে বেটা তো তার নিজের ইচ্ছে মতোই আসবে, আমাদের ইচ্ছেতে তো আর আসবে না। হঠাৎ ব্যানার্জি সাহেব বললেন, সিটিং পজিশনটা চেঞ্জ করে পদ্মাসনে বসবো? কি আর বলবো। বললাম, পদ্মাসনে বসে বাঘকে গুলি করতে অসুবিধা হবে। আই সি, বললেন উনি। আবার কি বলতে যাচ্ছিলেন আমি আমার নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে ইশারা করলাম কথা না বলতে। অন্ধকার হয়ে গেছে, কিন্তু শুক্লপক্ষ বলে চাঁদও উঠে গেছে।
চারপাশ আস্তে আস্তে নরম দুধুলি আলোয় ভরে উঠেছে। হঠাৎ দূরের কুলিবস্তি থেকে কুকুরগুলো সব একসঙ্গে ভুক ভুক করে ডেকে উঠল। ব্যানার্জি সাহেব আমাকে আপত্তি জানানোর সুযোগ না দিয়েই কোটের আরেক পকেট থেকে বিলিতি ওডিকোলন বের করে নিজের গায়ে ঢাললেন এবং অর্ধভুক্ত কুকুরটার গায়ে ওপর থেকেই ঝাঁকি মেরে ছুঁড়ে দিলেন। প্রথমে ওডিকোলন, পরে শিশিটাই। বললেন, বড় বিচ্ছিরি গন্ধ। আমি এবার রেগে গেলাম। বললাম, চলুন নেমে যাই, ওডিকোলনের গন্ধেই তো বাঘ আসবে না, বুঝতে পারবে না সে, বাঘ মারতে গেলে অনেক কষ্ট করতে হয়। ব্যানার্জি সাহেব তাতে বললেন, সরি সরি, আর করবো না, বাঘটা মারিয়ে দিন আমাকে প্লিজ। তারপর অনেকক্ষণ চুপচাপ। হঠাৎ আমার মনে হলো দূরে বাঁদিকে চায়ের ঝোপের মাঝে মাঝে সাদা মতো কি একটা জানোয়ার আসছে। চায়ের ঝোপ দুলে উঠছে, মৃদু খসখস শব্দ হচ্ছে, তার গায়ের সঙ্গে চায়ের ঝোপের ঘষা লাগায়। আমি উৎকর্ণ উদ্গ্রীব হয়ে বোঝার চেষ্টা করছি জানোয়ারটা কি। চিতা নিশ্চয়ই নয়, তবে কি হায়না? বেশ উঁচু জানোয়ার। এমন সময় ব্যানার্জি সাহেব হঠাৎ আমাকে বললেন, এক্সকিউজ মি, মে আই টক ইন ইংলিশ? ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রায় লটর পটর করতে করতে এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার চায়ের ঝোপের মধ্যে থেকে বেরিয়ে সোজা কুকুরটার কাছে এলো এবং কুকুরটাকে খেতে শুরু করলো নালায় নেমে। এমনটি সচরাচর হতে দেখিনি। লেপার্ডের কিলে বড় বাঘ এমনভাবে এসে খায় না। কিন্তু জঙ্গলে জঙ্গলে ছোটবেলা থেকে ঘুরে এইটাই শুধু শিখেছিলাম যে জঙ্গলে অসম্ভাব্য বলে কোনো কিছুই নেই। যারা জানোয়ারদের বিষয়ে সব কিছু জেনে ফেলেছেন, আমি সেই বোদ্ধাদের দলে পড়ি না। বারবারই দেখেছি যেটাকে নিয়ম বলে মনে মনে মেনে নিতে আরম্ভ করেছি, পরক্ষণেই তার ব্যতিক্রম ঘটেছে। এই জন্যই বড় শিকারীরা চিরদিন বলে এসেছেন, বি অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দ্য আনএক্সপেক্টেড। বাঘটা থাবা গেড়ে বসে কুকুরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। অভুক্ত ছিল বোধহয়, এত মনোযোগ দিয়ে সে খাচ্ছিল যে আমাদের উপস্থিতি ওডিকোলনের গন্ধ কিছুই গ্রাহ্য করলো না। আমি বাঁ হাত দিয়ে ব্যানার্জি সাহেবকে আকর্ষণ করে ইশারায় বললাম যে এবার মারতে হবে। উনি বন্দুকটা তুললেন, কিন্তু তুলতে যেন বড্ড বেশি সময় নিলেন মনে হলো।